সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। স্যার, আপনার স্বাগত সময় সংলাপে। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের এই 22 তারিখে নির্বাচনের পর এই আজকে 24 তারিখ হিসাবে কি হচ্ছে নানা রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তবে সেইভাবে যে নির্বাচন নিয়ে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের বিপরীতে যে কথাগুলো বলা, সেইভাবে কিন্তু আমরা এখন পর্যন্ত এমনকি যে বিএনপি যারা অংশ নিয়েছিল তারাও কিন্তু সেভাবে আলোচনা আনেনি। তারা বলেছে যে কিছু হয়তো ভোট গণনায় কোনো সমস্যা থাকতে পারে, বিচার বিভাগ তদন্তের কথা বলেছেন। এগুলি নিয়ে তো আপনি বললেন, পাশাপাশি আপনার একটি নিশ্চয়ই পর্যালোচনাও আছে। এই নির্বাচনটা নিয়ে যে প্রতিক্রিয়াগুলো রাজনৈতিক দলগুলো থেকে এসছে, মিডিয়া থেকে এসছে, নাগরিক সমাজ, সর্বত্র এটা 90% ইতিবাচক ধারায় নির্বাচনটা হয়েছে। তাতে কারো দ্বিমত হচ্ছে না। ইতিবাচক ধারা বিভিন্ন অর্থে, স্বচ্ছ ক্যান্ডিডেট, সুন্দর প্রচারণা, বিধিবিধান মেনে চলা এবং সর্বশেষ সহিংসতা, সব দিক থেকে দেখে এটা অংশগ্রহণ, দলগুলোর অংশগ্রহণ, সব দিক থেকে এটা সর্বক্ষেত্রে স্ট্যান্ডার্ড সেট করেছে একটা যে ইতিবাচকতা। আমাদের দেশে এতদিন পর্যন্ত যে নির্বাচনগুলো হচ্ছে এগুলোর একাডেমিক লেভেল থেকে বিশ্লেষণের একটা প্রবলেম ছিল, বড় ধরনের সমস্যা ছিল। এই সমস্যাটা হচ্ছে নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, যে ভোটটা পড়েছে সেই সংখ্যাটা যদি সঠিকভাবে না আসে, সঠিক প্রক্রিয়া না আসে, এটা বিশ্লেষণ করলে আপনি কিন্তু কোনো জায়গায় যেতে পারবেন না। কারণ এত শতাংশ ভোট পড়েছে, 90% ভোট পড়েছে, 80% ভোট পড়েছে, কিন্তু এটা কিভাবে আসলো? যেমন কথাগুলো আসছে যে ভোট কেন্দ্রের মানুষ নাই, কিন্তু ভোট হয়ে গেছে এত। তাহলে এই ভোটগুলোকে তো আপনি ভোটিং বিহেভিয়ার স্টাডি যেটা বলা হয়, আচরণ, এটা সম্ভব না। সেই কারণে একাডেমিক যে কমিউনিটি তারা ভোটের অবজেক্টিভ কোনো বিশ্লেষণে যায়নি, এটা সাবজেক্টিভ বিশ্লেষণ আমরা সবাই করেছি। তা আজকে আমি যে বিষয়টা দেশের যারা এগুলো বিশ্লেষণ করেন বস্তুনিষ্ঠভাবে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেই কয়েকটা বিশ্লেষণ হাজির করতে চাই, যদিও এটা পূর্ণাঙ্গ হয়নি এখনো, কারণ আরো দুই একটা ঘাটতি আছে। কারণ এখনো যেহেতু ইলেকশনের পর থেকে অফিস আদালত বন্ধ থাকাতে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে কিছু তথ্যের ঘাটতি এখনো আছে। তারপরে যতটুকু পাওয়া গেছে ততটুকু দিয়ে এক ধরনের একটা ভোটিং বিহেভিয়ার, ভোটের ধরন, প্যাটার্ন, এগুলো একটা বিশ্লেষণ বোধহয় করা যেতে পারে, যেটা ভবিষ্যতে আমি আশা করবো যে আমাদের তরুণ একাডেমিক্স যারা এইসব নিয়ে কাজ করছেন তারা এগুলোকে আরেকটু ভিতরে গিয়ে এগুলো করার অবকাশ পাবেন। প্রথমত আসেন যে এখানে টোটাল ভোট কত ছিল, কত কাস্ট হয়েছে। ইলেকশন কমিশনের যে হিসাব, তাতে দেখা যাচ্ছে 4,74,931 ভোটারের মধ্যে 2,96,036টা ভোট পড়েছে, যা ওনাদের ক্যালকুলেশনে 62.33% ভোট কালেকশন হয়েছে বলা হচ্ছে। তাহলে এটাও একটা প্রশ্ন আসতে পারে যে আমরা অতীতের যে নির্বাচনগুলো দেখেছি তার তুলনায় এখানে কিন্তু ভোটের সংগ্রহ কম। কিন্তু আমি এটা কম বলবো না, আমি বলবো এটাই বাস্তব। নারায়ণগঞ্জে ইলেকশনটা হয়েছে যেহেতু এখানে অন্য কোনো কারচুপি হয়নি, 1-2% মার্জিন থাকতে পারে এরর বিভিন্ন রকম ভাবে, কিন্তু এটাই বাস্তব। সুতরাং এটাইকে একটা বাস্তব ভিত্তি ধরে কিন্তু নারায়ণগঞ্জের যে অংশের মধ্যে ভোটটা হয়েছে সেটা একটা অবজেক্টিভ বিশ্লেষণ করা যেতে পারে, যার থেকে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, ভোটার্স, ক্যান্ডিডেটস, আগামী দিনে যারা ইলেকশন করবেন, 2019-এ করবেন, তারপরেও করবেন, এরা কিন্তু একটা ডিরেকশন পেতে পারেন। তো সেটা দেখলে প্রথমে দেখা যাবে যে গত ইলেকশনটার সাথে একটা বিবেচনা করতে হবে। কারণ নারায়ণগঞ্জের ক্ষেত্রে ওই তথ্যগুলো আমরা নিতে পারি কেন, 2011 সালের ইলেকশনটাও কিন্তু সুষ্ঠু হয়েছিল, ওখানেও কিন্তু অনেক উত্তেজনার মধ্যেও ভোটের নির্বাচনটা হয়নি, এবং হলেও এটা সহনীয় মাত্রায় ছিল, এবং এটাও কিন্তু একটা অবজেক্টিভ অ্যানালাইসিস করা যেতে পারে। তাহলে গতবারের নির্বাচন দেখলে আমরা দেখতে পাচ্ছি যে যে ভোটটা পড়েছে মেয়র দুইটা বড় ক্যান্ডিডেটের, সেটা হচ্ছে 1,80,048 ভোট পেয়েছিলেন সেলিনা হায়াত আইভী, ডক্টর সেলিনা হায়াত আইভী, এবং শামীম ওসমান, জনাব শামীম ওসমান পেয়েছিলেন 76,750, 28%। তার মধ্যে জনাব তৈয়বুল আলম খন্দকার ভোটের আগের রাতে উইথড্র করার পরও তার বাক্সে 3% ভোট পড়েছিল, এবং সর্বসাকুল্যে এই ভোটের অতিরিক্ত ভোট প্রায় 18-19 হাজার ভোট অন্য ক্যান্ডিডেটরা পেয়েছিলেন। এই যে ভোটটা আছে 1,03,343 ভোট দুই বড় প্রধান প্রার্থীর, তার বাইরে তৈমুর আলম খন্দকারের বাক্সে সহ অন্যদের ভোট ছিল 17-18 হাজার ভোট পড়েছিল। এটাই ছিল এই পরিসংখ্যান একটা। এইবারে যদি আমরা দেখি যে এইবার ইলেকশনে, মেয়রদের ইলেকশনে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে সেলিনা হায়াত আইভী পেয়েছেন 1,74,602 ভোট,
এটা প্রদত্ত ভোটের 58.33% হয়। আচ্ছা, তাহলে ওই হিসেবে আগের হিসেবে ওনার ভোটের পরিমাণ কমেছে। গতবারে আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে শামীম ওসমান সাহেব পেয়েছেন 28% ভোট। এইবারে কিন্তু বিএনপির ক্যান্ডিডেট হিসেবে সাখাওয়াত সাহেব পেয়েছেন কিন্তু 32.66% ভোট। তাহলে এইবার প্রধান বিরোধী ক্যান্ডিডেট আগের চেয়ে কিন্তু ভোটটা বেশি পেয়েছেন। আর গতবারের নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক হয়নি, না দলীয় সমর্থিত ছিল। সেই জন্য ওটাকে দল ধরতেও পারি, আবার নাও নাও ধরতে ধরতে পারি। যদি ধরি তাহলে আওয়ামী লীগের কোর ভোট যেটা বলবো আমি, সেটা হচ্ছে শামীম ওসমান যেটা পেয়েছেন সেটা 76,705, এবং বাকিটা হয়তো আইবির নিজের ব্যক্তি ভোট বা বিএনপির ভোট যুক্ত হয়েছিল তার কাছে গতবার। এবং তার নিজের ভোট অর্থ হচ্ছে তার ব্যক্তি ইমেজ, তার কাজের উনি তো পৌরসভার চেয়ারম্যান সফলতা, ছিলেন, হ্যাঁ। সবকিছু মিলিয়ে ওনার ব্যক্তি ইমেজ এবং একটা সিভিল সোসাইটির একটা অ্যাক্টিভিজম ওখানে ছিল, সবটা মিলিয়ে উনি নাগরিক সমাজের প্রার্থী ছিলেন গতবার। সেই হিসেবে এই ভোটটা উনি পেয়েছেন। এইবার যদি দেখি আমি, তাহলে এইবারে একটু সেপারেশনের প্রশ্ন আসে। সেপারেশনটা কেন? দুই দিক থেকে আপনি এটা সেপারেশনটা করতে পারেন। একটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ডক্টর সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হয়েছেন, এবং দানের শীষ মার্কা নিয়ে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পরাজিত হয়েছেন, সেকেন্ড ক্যান্ডিডেট হিসেবে আছেন। কিন্তু যদি ভোটের বিশ্লেষণ করি, এখন ভোটের বিশ্লেষণ করলে এটা অন্যরকম আর একটা চিত্র আসে। এটা আমি বলছি না কোনো, এটা অবজেক্টিভ অ্যানালাইসিসের সুবিধার্থে বলছি এটা কথাটা। যদি ধরি যে সেলিনা হায়াৎ আইভী যে এই ভোটটা পেলেন, এই ভোটটা কার ভোট, এটা কোন কাছ থেকে, তার সোর্সগুলো কি, ভোটগুলো কিভাবে আসলো, কি কারণে আসলো, এই ভোটের আচরণটা যে করলেন, এই নারায়ণগঞ্জের ভোটাররা যে এই আচরণটা করলেন, এই ভোটিং বিহেভিয়ারটা, এটা রিজনসগুলো কি, বাইরে কারা, এটা যদি দেখতে যাই তাহলে দেখা আমার কাছে একটা সাদামাটা দৃষ্টিভঙ্গিতে এটা আরো ইনভেস্টিগেশন করতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে স্যার আপনি শুরু করবেন, আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে নারায়ণগঞ্জের নির্বাচনের ভোটের পর্যালোচনায় আমরা ফিরবো। সঙ্গে আছেন ডক্টর তোফায়েল আহমেদ। ফিরে এলাম সময় সংলাপে, আপনি ভিন্ন যে দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন। বিরতির আগে যে কথাটাই শুরু করেছিলাম, যে 1,74,602 ভোট যে ডক্টর আইভী পেয়েছেন, এটা সবটাই কি নৌকার বা আওয়ামী লীগের ভোট? এটার মধ্যে কত শতাংশ ওনার নিজের, কত শতাংশ বা কি পরিমাণ আওয়ামী লীগের কোর ভোট, আর সাখাওয়াত সাহেব যেটা পেয়েছেন সেটা কার ভোট, কিভাবে আসলো? এই বিশ্লেষণে গেলে একটা বেঞ্চমার্ক, দুইটা বেঞ্চমার্ক আমরা পেতে পারি। একটা বেঞ্চমার্ক হচ্ছে গত নির্বাচনে আওয়ামী লীগের যারা কমিশনার ছিলেন, কাউন্সিলর ছিলেন, তারা মোট কত ভোট পেয়েছিলেন, তার সাথে হিসাবটা করা যায়, তাহলে ওইটা কোর ভোট ছিল। আচ্ছা, আর এইবারও আসলে আরেকটা বেঞ্চমার্ক হয়, গত নির্বাচনে শামীম ওসমান সাহেব যে ভোটটা পেয়েছিলেন সেটা কত, সেটা আওয়ামী লীগের কোর ভোট, এখানে হয়তো কিছু যুক্ত হতে পারে, বিয়োগ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে সেই হিসাব যদি করি, তাহলে দেখব 1,74,602 এর মধ্যে জনাব শামীম ওসমান গতবার যে ভোটটা পেয়েছিলেন সেটা যদি বাদ দিই, তাহলে থাকে 97,897 ভোট, অর্থাৎ 98,000 ভোট। এই 98,000 ভোট কিন্তু যদি আগেরটাকে বেঞ্চমার্ক ধরি, এটা কিন্তু আইভীর নিজের ভোট। এটা আইভী, ডক্টর আইভী হিসেবে, আগের মেয়র হিসেবে, আলী আহমদ চুনকার মেয়ে হিসেবে তার ইমেজ, সিভিল সোসাইটি বা জনসম্পৃক্ততা আছে, সেই হিসেবে ওনার যে ব্যক্তিগত ইমেজটা হয়েছে, সেই কারণে আসছে বলে এটা ধরে নিতে পারি। ধরে নিতে পারলে কি হয়, যদি এখন দেখা যাক, যদি আওয়ামী লীগ, যদি আরেকটা সিনারিওর কথা বলছি, যদি আওয়ামী লীগ তৃণমূল থেকে যেভাবে প্রস্তাব গিয়েছিল সেইভাবে যদি ক্যান্ডিডেট সেট করতেন, তাহলে আইভী কি করতেন? আইভীকে মানুষ কিন্তু জোর করে দাঁড় করিয়ে যদি দিতেন, তাহলে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতো। একটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা মার্কার ক্যান্ডিডেট, আরেকজন হচ্ছে আইভী একটা স্বতন্ত্র বা নাগরিক সমাজের ক্যান্ডিডেট, এবং বিএনপি ক্যান্ডিডেট। তাতে করে যে হিসাবটা আমি করতে পারি, সেই হিসাবেও দেখা যাচ্ছে আইভী স্টিল 15 ভোট ছেড়ে তিনি নির্বাচিত, ওই ভোটটা ছাড়াও উনি 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারতেন। কারণ তখন নিজের ভোট দিয়েই এটাও উদ্বৃত্ত হয়ে যেত। নিজের ভোটে বিএনপির চেয়ে বেশি, কারণ 97,000 আওয়ামী লীগের চেয়ে বেশি। হ্যাঁ, এখন 97,000 আগেরটা ধরলে, কারণ এখন যখন 3জন ক্যান্ডিডেট হয়ে যেত, তখন কিন্তু আগের অবস্থা আবার চলে আসতে পারত। 2011 অবস্থায় কিছু বিএনপির ভোট কিন্তু এখানে চলে আসতে পারতো, যে কারণ তারা চাইতো উইনিং ক্যান্ডিডেটটা কে, কারণ আমাকে তো এখানে থাকতে হবে, তাহলে উইনিং ক্যান্ডিডেটের দিকে, উইনিং ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আইভীর পাল্লাটা ভারী থাকতো। সেই হিসেবে আমি হিসাব করে দেখেছি, উনি এখনো 15 থেকে 20,000 ভোটের ব্যবধানে কিন্তু 3 জনের ক্যান্ডিডেটের মধ্যে জয় হয়ে আসতে পারতেন। ভোটের হিসাবে বিএনপি কিন্তু খুব ভালো করেছে।
এটা আরো একটু বোঝা যাবে যখন আমরা কাউন্সিলরদের ভোটে অল কাউন্সিলর যে 36 জন অথবা 27 জন কাউন্সিলরের যখন বিএনপির লোকরা কত ভোট পেয়েছে সেটা যখন হিসাব পাবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জয়ী এবং পরাজিত যে দুইটা মিলেই, যেখানে জয় হয়েছে সেখানে আছেন, যেখানে পরাজিত হয়েছেন সেখানে তারা কত ভোট পেয়েছেন, টোটালে যখন হিসাব করা যাবে তখন ওই পৌর এলাকার মধ্যে বিএনপির ভোট কত সেটা কিন্তু একটা আরো একটা সলিড হিসাব পাওয়া যাবে। এখন যে হিসাবটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো ইনফরমেশন ফর বিএনপি। আমি জানি না বিএনপি যে কথাগুলো এখন বলছে, মানে অবাক হয়েছে, চমকে উঠেছে যে তারা এত কম ভোট পাবে এটা নাকি তারা বুঝতে পারেন। হ্যাঁ, এটা আমি ভোটের মানে প্রচারণা না, এটা হয়তো তাদের অ্যাসেসমেন্ট কি ছিল আমি জানি না, কিন্তু এরকম একটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে এত একটা ভালো ক্যান্ডিডেটকে সামনে রেখে যেখানে পার্টি বিবেচনা না করে মানুষের ভোট দিয়েছে ওইদিকে, সেই সময় তারা 96,000 ভোট পেয়েছেন, মেয়র 96,700 ভোট। আমি মনে করি এটা সলিড বিএনপির ভোট, এটা সলিড বিএনপির ভোট, এবং এই ভোটটা তারা এই ভোটের উপর ব্যাংক করতে পারে তারা। সুতরাং এটাকে খুব ফেলনা ভোট মনে হচ্ছে না। নারায়ণগঞ্জের ভোট ব্যাংক তাদের, নারায়ণগঞ্জের ভোট ব্যাংক। এখন যদি 3 ক্যান্ডিডেট থাকতো, 3টা যদি ক্যান্ডিডেট থাকতো, আওয়ামী লীগ, বিএনপি, আইভি, তাহলে কিন্তু এরা সেকেন্ড থাকতো তখনও, এবং খুব কম মার্জিনে সেকেন্ড থাকতো। আপনি বললেনই ব্যবধান অনেক কমে যেত। তো এইসব হিসাবগুলো হয়তো আরো গভীরভাবে করা যাবে, কারণ এটা আমি যেটা বললাম প্রথমে, এই জাতীয় বিশ্লেষণ আমরা করতে পারি। এবং যে বিএনপি থেকে বলা হচ্ছে গণনায় সমস্যা ছিল, গণনার সমস্যাটা যে বিএনপি বলছেন, এটা ওই কাউন্সিলরদের ভোটগুলো পাওয়া গেলে একটু বোঝা যাবে। এটা সমস্যা একটু থাকতে পারে, কিন্তু এটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে না। এটা হয়তো গিয়ে কোনো মেয়রের হিসাবে কোনো মেয়রের হিসাবে কোনো হেরফের করবে না, কাউন্সিলরের হিসাবে মধ্যে হেরফের হতে পারে, কারণ যে মেয়রের ব্যবধান বেশি। হ্যাঁ, কারণ মেয়রের ব্যবধান তো অনেক বেশি। কারণ কাউন্সিলরদের ক্ষেত্রে হয়তো আমি যে হিসাবটা দেখতে পাচ্ছি, একটা গ্যাপ 4% গ্যাপ দেখা যাচ্ছে। আচ্ছা, যে মেয়ররা যে ভোটটা পেয়েছেন আর টোটাল ভোট যা কালেকশন হয়েছে তার থেকে 4% গ্যাপ আছে। সেটা হিসাব করলে যে মেয়রদের ভোটগুলো যদি হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে এটা 58.33% ভোট পাওয়া যায়। তাহলে 62.33 আছে, তাহলে 4% ভোট কোথায় গেল? এটা অনেক ক্ষেত্রে কোনো সেন্টারে বা কোনো ওয়ার্ডে কাউন্সিলরদের ভোট বেশি কাস্ট হয়েছে, ওই তুলনায় মেয়রের ভোট কম হয়েছে। এটা কি কারচুপির কারণে হয়েছে, না এটা কোনো কারণে কেউ মেয়রকে ভোট না দিয়ে খালি ওই দুইটা দিয়ে চলে গেছে, এরকম কিছু সেটা দেখার বিষয়। আশা করি এটা নির্বাচন কমিশন একটু দেখবেন, কারণ হচ্ছে এখানে দেখার কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে রেজাল্ট যা হওয়ার এটাও মেনে নিয়েছে মানুষে। তবে এই সামান্য একটু গ্যাপ, এটা কেন হলো বা এটা আদৌ হয়েছে কিনা, এটা কাউন্সিলরদের ভোট এবং মেয়রের ভোট এগুলো যখন তারা একসাথে টালি করবেন তখন কিন্তু এটা তারা নির্ণয় করতে পারবেন। ক্লারিফিকেশন দেওয়া দরকার আছে নির্বাচন কমিশনের দিক থেকে। আমরা যদি নির্বাচন পরবর্তী পরিস্থিতির দিকে, যে আমরা দেখলাম যে সেলিনা হায়াৎ আইভি সাখাওয়াত হোসেনের বাসায় গিয়েছেন, তারপর উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছেন বা মানে আশ্বাস দিয়েছেন, স্বাভাবিকভাবেই তিনি তো সেটা থাকবেনই। এই বিষয়গুলি নিয়ে যদি স্যার বলেন, এইটা বিষয় নিয়ে আমি একটু স্যার বিরতি থেকে আসি, তারপর হয়তো আপনি বলতে পারবেন। দর্শক, বিরতিতে যাচ্ছি, আবারও সময় সংলাপ যখন ফিরে আসবো তখন আমরা নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে আরো পর্যালোচনা করবো। সঙ্গে আছেন ডক্টর তোফায়েল আহমেদ। বিরতির পর আমরা ফিরে এলাম সময় সংলাপে। বলছিলাম যে নির্বাচন পরবর্তী বিশ্লেষণ, আমি একটা কথাটা আমি জানি না কিভাবে নিবে, আমি এটা আনন্দের সাথে বলছি কথাটা, কোনো রকমের কারোর প্রতি কোনো তির্যক মন্তব্য না। এটা সাধারণভাবে আমরা এই জাতীয় ইলেকশন দেখে উচ্ছ্বসিত হয়ে বলি যে গণতন্ত্রের বিজয় হয়েছে, নারায়ণগঞ্জের মানুষের বিজয়, শুভবুদ্ধির বিজয়, এগুলো আছে। তারপর তিনটা জায়গায় একটা বিজয় আছে। একটা হচ্ছে নিরঙ্কুশ বিজয়টা সেলিনা হায়াৎ আইভীর, এটা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, ভোটের সংখ্যায় যে হিসেবে হোক, এটা হচ্ছে একদম নিরঙ্কুশ বিজয়ী ব্যক্তি, প্রতিষ্ঠান। এবং নারায়ণগঞ্জের ক্ষেত্রে আইভী এখন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, এটা ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে দিকে চলে যাচ্ছে। তারপরের বিজয়ী হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন? এই তৃণমূলের থেকে কিন্তু আইভীকে নমিনেশন দেওয়া হয়নি। এটা প্রাইম মিনিস্টার বা পার্টির নিজস্ব মেকানিজমের যে ইনফরমেশন বা তার ব্যক্তিগত সবকিছু মিলেই কিন্তু এটা শেখ হাসিনার একমাত্র ক্যান্ডিডেট হিসেবে কিন্তু উনি এই নমিনেশনটা পেয়েছেন। সেই ক্ষেত্রে ওনারও এটা বিজয় একদিক থেকে। আর আরেক দিক থেকে আমার একটা গান মনে পড়ছে, ওই যে আমি কি হেরেছি তুমি কি একটু হারনি। হ্যাঁ, জবাব, এই জবাবটার মধ্যে হচ্ছে বিএনপি জিতেছে, একটু হলেও জিতেছে বিএনপি কিন্তু হারেনি। এই যে বিএনপি জিতেছে এই কারণে, বিএনপি পার্টি হিসেবে জিতেছে, কারণ সারা দেশে যে অবস্থাটা রাজনীতির, সেই তুলনায় নারায়ণগঞ্জ এর নির্বাচন বিএনপিকে একটা আশার আলো দেখাচ্ছে। প্রথমত ক্লিন ক্যান্ডিডেট, সুন্দর প্রচারণা, অর্গানাইজড প্রচারণা এবং
সবটা মিলিয়ে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু বিএনপিকে প্রত্যাখ্যান করেনি, বিএনপিকে একটা সম্মানজনক অবস্থানে রেখেছে এবং ভবিষ্যতের সিলভার লাইনিং কিন্তু বিএনপির জন্য ওখানে আছে। সেজন্য 96,000 ভোট কিন্তু এটা নট এ ম্যাটার অফ জোক এই সময়ের মধ্যে, এবং ভালো নির্বাচনের মধ্যে একটা ভালো ক্যান্ডিডেটের বাইরে গিয়ে। সুতরাং ভোট প্রদানের হার যদি আরো বেশি হতো তাহলে আরো হয়তো আরো বাড়তো, কিন্তু এইটাও ভোট প্রদানের হারটা আমি মনে করি বাস্তব হয়েছে। এটা বাস্তব একটা আরবান এরিয়ার জন্য এটা একটা সঠিক ভোট হয়েছে। আর এবার আসেন যে এখন যে গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা বা রাজনৈতিক সংস্কৃতি এইসবের ক্ষেত্রে নারায়ণগঞ্জ গত 2011 সন থেকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। এই স্ট্যান্ডার্ডটা তারা এইবার কিন্তু আরো পরিশীলিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এবার কিন্তু ভোটারদের মধ্যে কোনো সংখ্যা ছিল না, কিন্তু ছিল না। গতবার ভোটারদের মধ্যে একটা সংখ্যা ছিল, সংখ্যা আশঙ্কা নিয়েই কিন্তু তারা ভোট কেন্দ্রে আতঙ্ক ছিল। এবার কিন্তু নিঃশঙ্ক চিত্তে তারা ভোট কেন্দ্রে রেখেছেন। এবং এই যে ভোটের আগে বা ভোটের দিনও যে আপনি আমি বা খন্দকার সাখাওয়াত আলী সাহেব যে আমরা যে বিভিন্ন জায়গায় যে কথা বলেছি তাতে কিন্তু তাদের মধ্যে কোনো সংখ্যা দেখা দেয়নি, একটা আনন্দের ভাব, উল্লাসের ভাব যে না এটা ভালো নির্বাচন হচ্ছে আমাদের এখানে। তখনও কিন্তু লোকজন বলছে না যে অমুক হয়ে গেল বা অমুক হয়ে যাবে, না একটা ভালো নির্বাচন, আমরা ভোট দিয়েছি, ভালো নির্বাচন হয়েছে, এটা দেখা গেছে। সব দলমতের মধ্যে কিন্তু দলমতের মধ্যে পেয়েছে। এটা এই জিনিসটা কিন্তু অন্য জায়গার জন্য শিক্ষণীয়। এখন যে জেলা পরিষদ নির্বাচনটা হতে যাচ্ছে, জেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা পরিষদ নির্বাচনে স্যার যাবেন তার আগে আমি একটু কুমিল্লা আরেকটি সিটি কর্পোরেশন যে বাকি আছে কুমিল্লা সিটি কর্পোরেশন সেটা নিয়ে যদি একটু বলেন। কুমিল্লাতেও কিন্তু যদি এটার পিঠে পিঠে একটা নির্বাচন ভালো গভর্নমেন্ট দিতে পারে তাহলে নির্বাচন সংক্রান্ত ক্রেডিবিলিটি কিন্তু সরকারের, দলের, নির্বাচন কমিশনের বেড়ে যাবে। মানুষের যে আস্থা বিশ্বাসটা অনেক অনেক বদ্ধমূল হবে যে আচ্ছা ঠিক আছে নারায়ণগঞ্জ হয়তো এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারে, এখন ধারাবাহিকতা রক্ষা কুমিল্লাও যদি নির্বাচনটা হয় তাহলে কিন্তু এটা একটা মানুষের মধ্যে মোটামুটি এটা আশ্বস্ত হবে মানুষ। সুতরাং কুমিল্লার নির্বাচনটাও হয়ে যাওয়াটা খুবই ভালো, হয়ে যাওয়া উচিত, এবং আমার মনে হয় কুমিল্লার নির্বাচন হওয়ার মতো পরিবেশ বিরাজ করছে, এটা করে ফেলা দরকার। জেলা পরিষদের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, জেলা পরিষদের নির্বাচনটা নিয়ে আগ্রহ একটু কম মানুষের, কিন্তু জেলা পরিষদের নির্বাচনের চেয়েও আগ্রহটা আমার বেশি হচ্ছে জেলা পরিষদটা গঠিত হোক। এতদিন জেলা পরিষদই ছিল না দেশে। জেলা পরিষদ নামক যেই প্রতিষ্ঠানটা ঐতিহাসিকভাবে বিরাজ করছিল এটা বহুত অবকাঠামো ছিল, এখানে অর্থ করে দেয়া হতো, কিছু লোকজন জনবল ছিল, কাজ করতো তারা, কিন্তু এটা পরিষদ হিসেবে কাজ করেনি। খুব স্বল্প সময়ের জন্য এরশাদ পিরিয়ডে একটা দুটা বছর কাজ করেছে, তাও কিন্তু এটা নমিনেটেড চেয়ারম্যান এবং নমিনেটেড মেম্বারদের দিয়ে কাজ করেছে। এইবার নির্বাচনটা ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে ইনডাইরেক্ট ইলেকশন, এটা মানে যারা এখানে ইলেকট্রেট হয়েছে তাদেরকে আমরা ভোটাররা কেউ জেলা পরিষদের ইলেকট্রেট হিসেবে নির্বাচন করিনি, তারা তার স্ব প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু একটা আইন করা হয়েছে 2000 সনে, সেই আইনের বলে তারা এখন ভোট দিবেন। ভোট দিয়ে 15 জন সাধারণ সদস্য, 5 জন সংরক্ষিত আসন এবং একজন চেয়ারম্যান নির্বাচিত করছেন। এখানেও দেখা যাচ্ছে যে চেয়ারম্যান নির্বাচনটা নিয়ে কিন্তু সবখানে শোরগোল, এবং এটা নিয়ে 2-1টা মামলা হয়েছে। তো চেয়ারম্যান নির্বাচনের মধ্যে ইতিমধ্যে 22 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন অলরেডি। আর ফেনী জেলাতে চেয়ারম্যান সহ মেম্বাররাও নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো একদিকে আমরা নারায়ণগঞ্জের একটা সুন্দর, স্বচ্ছ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ নির্বাচন মডেল পাচ্ছি, আবার আরেকটা ফেনীতে কিন্তু আরেক ধরনের মডেল পাচ্ছি। তো এই জাতীয় ভিতর দিয়ে আমরা এখন আগাচ্ছি। তো সেই জন্য কুমিল্লা নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। সেটা মানুষ তো আসলে নারায়ণগঞ্জ মডেল কি গ্রহণ করবে? হ্যাঁ, নারায়ণগঞ্জ মডেলটা মানুষের কাছে গ্রহণযোগ্য মডেল, ওইটা কোনো গ্রহণযোগ্য মডেল না। ওইভাবে নির্বাচন যেন না হয়। জেলা পরিষদ নির্বাচনটা এখন এটা অনেক দূর এগিয়ে গেছে, এটা হয়ে যাবে 28 তারিখে নির্বাচনটা হবে। আমরা আশা করছি এর মধ্যে যেভাবে হোক না কেন এখানে তো কারচুপি হবে না। এখানে হচ্ছে যেহেতু অলরেডি জেলা পরিষদ গঠনের আগে যে ইলেকট্রেট যারা নির্বাচক মণ্ডলী তাদের নির্বাচনটা সুষ্ঠু হয়নি। আচ্ছা, ইউনিয়ন এবং উপজেলা সব ক্ষেত্রে বলবো না, পৌরসভা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে। এটা খুব একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, সুন্দর নির্বাচন হয়নি। সেজন্য যারা এসছেন তারা এখন ভোট দিবেন, সেখানে মানুষের জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন আছে। কিন্তু এখানে সবিনয়ে একটা আরজ করবো এটা যে ঠিক আছে এখন এই মুহূর্তে এটাকে আন্ডু করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু জেলা পরিষদ নামক প্রতিষ্ঠানটা ছিল না। জেলা পরিষদ নামক প্রতিষ্ঠানটা একটা রূপ পাওয়া দরকার, একটা কাঠামো পাওয়া দরকার, একটা আইনি ভিত্তি পাওয়া দরকার। সেই কারণে এই নির্বাচনটার একটু গুরুত্ব আছে। এবং জেলা পরিষদ একটা লোকাল গভর্নমেন্টের স্তর হিসেবে অনেক শক্তিশালী কাঠামো, কারণ তাদের নিজস্ব সম্পদ আছে, এখানে জনবল আছে, এবং এখানে একটু হায়ার লেভেলের লিডারশিপ যাবে যারা ভবিষ্যৎ লোকাল গভর্নমেন্টের একটা ভালো ব্যক্তি তৈরির ক্ষেত্রে হেল্প করতে পারে, সাহায্য সহায়তা হতে পারে।
এখন আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট সিস্টেমে যারা নেতৃত্বে যাচ্ছেন তারা তার পরিসরটার বাইরে চিন্তা করছেন না। তাদেরকে লোকাল গভর্নমেন্ট সিস্টেম ব্যবস্থাটা নিয়ে কিন্তু একটা ব্রডার চিন্তা ভাবনা করতে হবে, তাহলে দেশে একটা লোকাল গভর্নমেন্টের একটা সত্যিকারের ভিত্তি স্থাপিত হবে। বিরতিতে যাবো স্যার, এসে আলোচনা করতে চাই যে আমরা জেলা পরিষদ পর্যন্ত হলো, জেলা পরিষদ নির্বাচন 28 তারিখ হয়ে যাবে, হওয়ার পর যে স্তরগুলোর কথা আমরা এই অনুষ্ঠানে একাধিকবার আপনি আলোচনা করেছেন, সেটাও আরেকবারও মনে হয় আলোচনা করে নেওয়া যেতে পারে যে জেলা পরিষদ নির্বাচন হয়ে গেলে পর একদম সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যন্ত তাদের যে সম্পর্কটা বা কাজ, সংরক্ষিত মহিলা আসন এবং কাউন্সিলরদের যে কাজ, সে কাজের ঘাটতি, খরা, এগুলো নিয়ে একটু কথা বলবেন। আমি একটু বিরতি থেকে আসছি, দর্শক সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ডক্টর তোফায়েল আহমেদ। বিরতির পর আবার ফিরে এলাম সময় সংলাপে। আমরা আলোচনা করছিলাম যে জেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ একদম সেই তৃণমূল পর্যন্ত যে কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র আছে এবং উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে, তাদের কাজের সম্পর্কটা এবং জেলা পরিষদ চেয়ারম্যান। প্রথমত আমি এই সরকারকে ধন্যবাদ দেব একটা কারণ, সেটা হচ্ছে এই জেলা পরিষদ নির্বাচনটা হওয়ার মাধ্যমে আমাদের সমস্ত লোকাল গভর্নমেন্ট টিয়ারের নির্বাচন সাইকেলটা কমপ্লিট। একটা নির্বাচনের মধ্যে আমরা ছিলাম, এতদিন পর্যন্ত অনেকগুলো ছিল অনির্বাচিত। এটার মাধ্যমে অন্তত আমরা একটা নির্বাচন ট্র্যাকে উঠলাম। সবগুলো পরিষদ এখন নির্বাচিত। নির্বাচনটার মধ্যে অনেক অসুবিধা আছে, সেগুলো আমরা জানি। সেটার পরও নির্বাচিত লোকাল গভর্নমেন্ট সারা দেশে কিন্তু 28শে ডিসেম্বরের পরে সারা দেশে নির্বাচিত লোকাল গভর্নমেন্ট থাকবে। হ্যাঁ, এইবার আসি কিছু কিছু গ্যাপ এখনো এটা পূরণ করা লাগবে। যেমন কুমিল্লাটার টাইম যাতে উত্তীর্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। আর একটা ছোট জিনিস কিন্তু এটা কেন জানি সরকার এই ওভারসাইট হয়ে গেছে, সেটা হচ্ছে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা আসনের যে আসনগুলো আছে সেগুলো কিন্তু এখনো এগুলো পূরণ করা হয়নি। আচ্ছা, এটা আসবে কোথেকে? শূন্য রয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু শূন্য রয়ে গেছে। এটা আসবে ইউনিয়ন পরিষদের মহিলা যারা সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং পৌরসভার যারা সংরক্ষিত আসনের মহিলা সদস্য, তারা মিলে 1/3 মেম্বার পাঠাবেন উপজেলা পরিষদে। এটা গতবার হয়েছিল ওই ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে মাত্র। তাহলে যারা নির্বাচিত হলেন এত কাঠখড় পুড়িয়ে তারা 6 মাস মাত্র কাজ করার সুযোগ পেয়েছে, কাজ করার সুযোগ পায় নাই, কাজই পান নাই বা শপথ গ্রহণের পরপরই দেখলো যে নতুন নির্বাচন এসে গেছে। তারা খুব এটা নিয়ে খুব হতাশ হয়েছে। এখনো কিন্তু নির্বাচন হওয়ার পরে কিন্তু অনেক দিন চলে গেল, এই নির্বাচনটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। এটা করে ফেলা দরকার। এটা করতে সর্বসাকুল্যে 1 মাস সময় লাগে। 1 মাস সময় কেন লাগে? একটা শিডিউল ঘোষণা করতে হয় বলে, তফসিল ঘোষণা করতে হয় বলে। কারণ ভোটার কিন্তু খুব লিমিটেড। এটা একটা উপজেলার মধ্যে ভোটার যা আছে তাই। একটা উপজেলার মধ্যে যে কয়টা ইউনিয়ন আছে তাদের 3 জন করে হলে যদি 10টা ইউনিয়ন থাকে 30 জন, আর একটা পৌরসভা আর 3 জন 33 জন, এই 33 জনের মধ্যে একটা ইলেকশন করা, এটা ইউএনও এবং জেলা উপজেলা নির্বাচন অফিসার তারা কিন্তু করে ফেলতে পারে। আশা করি যে এটা ডিসেম্বর মাসের মধ্যে না হলেও জানুয়ারি মাসের মধ্যে একটা শিডিউল দিয়ে নির্বাচন কমিশন এবং সরকার এই কাজটা করে ফেলবেন। এবার আসেন আপনার বৃহত্তর প্রশ্ন, যেটা টোটাল লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে সহজীকরণ করা, নির্বাচন সহজীকরণ করা, তাদের কাজকর্মগুলোকে সিম্পলিফাই করা এবং কাজকর্মগুলোকে একটা ফোকাস করানো। কারণ এত খোলামেলা কাজকর্ম থাকলে কিন্তু কাজকর্মগুলো সঠিকভাবে হয় না। কারণ আমরা এসডিজিকে লক্ষ্য রেখে, 2021কে লক্ষ্য রেখে, 2041কে লক্ষ্য রেখে যদি আমরা লক্ষ্যাভিমুখী একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেমকে নিতে চাই, তাহলে কিন্তু এখানে একটা ইউনিফর্ম সিস্টেম আনার এখন সময় এসে গেছে। ইউনিফর্ম সিস্টেম বলতে এখন ধরেন আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বিচ্ছিন্ন, আলাদা আলাদা আইন, আলাদা আলাদা বিচ্ছিন্ন ইলেকশন এইভাবে করি। এটার একটা সিস্টেম হতে পারে। আমরা এটার জন্য নজিরটা ইন্ডিয়া থেকে পাবো, ইন্ডিয়ার বিভিন্ন স্টেটসগুলো থেকে পাবো। ইভেন যদি আপনি ত্রিপুরার লোকাল গভর্নমেন্টকে দেখেন, ত্রিপুরার লোকাল গভর্নমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বেটার। এখন একসময় ওয়েস্ট বেঙ্গল লিড করতো ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট সিস্টেম, এখন ত্রিপুরার লোকাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে বেটার। কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র এগুলো তো আছে, আমি দূরে যেতে চাই না। আমাদের একদম পাশে, কুমিল্লার পাশে এই যে ত্রিপুরা, ওরা কিভাবে অর্গানাইজ করেছে? তাদের হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তাদের ক্ষেত্রে হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ভিলেজ পঞ্চায়েত, এই তিনটা একসাথে একটা শিডিউলে একদিনে নির্বাচন হয়, একই সঙ্গে কাজ শুরু করে একই সঙ্গে কাজ শেষ হয়। তাতে করে হয় কি, আন্তঃপ্রতিষ্ঠানিক সম্পর্কটা জোরদার হয় এবং প্ল্যানগুলোর কোঅর্ডিনেশন সম্ভব হয়, পরিকল্পনা করা যায়। যে টাকাটা 3টা অর্গানাইজেশনই পাচ্ছে সেটা সুন্দর সুসংগত করা যায়। হ্যাঁ, এখন ইলেকশনের খরচও কমে যায়, ভোটারদের অসুবিধাগুলো কমে যায়, ভোট নিয়ে যে টেনশন বারবার এগুলো হয় না, একটা শিডিউলে হয়ে যায়। কেন? প্রত্যেকটা কাউন্সিলে মনে করেন ভিলেজ পঞ্চায়েতে একটা ভোট দিবে প্রত্যেকটা ভোটার,
একই দিনে 3টা ব্যালট নিবে। আমরা যেমন এখন 3টা ব্যালট নিই, একটা দিই সাধারণ মেম্বারকে, একটা সংরক্ষিত আর একটা চেয়ারম্যান বা মেয়রকে। ওরা করে কি, একটা ভোট দিবে পঞ্চায়েত মেম্বারকে, একটা ভোট পঞ্চায়েত সমিতির মেম্বার, একটা ভোট জেলা পরিষদের মেম্বার। মেম্বার ইলেকশন হয়ে গেল একদিনে, তারপরে যখন যে পরিষদ তারা তাদের চেয়ারম্যান বা মেয়র বা এগুলো তারা তৈরি করে। হ্যাঁ, এবং এটা একটা মেম্বার এবং চেয়ারম্যানদের মধ্যে দূরত্ব তখন থাকে না, দূরত্ব অনেক কম থাকে, তারা একজনের উপর একজন নির্ভরশীল থাকে। এইভাবে কিন্তু ওখানে নির্বাচনটা হয়। আমরা ওই মডেলে যাবো কিনা আমরা চিন্তা করতে পারি। এটাকে তাহলে খরচ কমে, নির্বাচনের ঝক্কি ঝামেলা কমে, এবং আমাদের এমপির সাথে যে দ্বন্দ্ব এটাও কিন্তু কমে যাবে, স্থানীয় সরকারের দ্বন্দ্ব। কারণ কি, এখন এমপি থ্রেটেন ফিল করে এই কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের আসন আর এমপির আসন প্রায় কাছাকাছি। ওই সময় কিন্তু সেই ভয়টা থাকবে না, এবং তারা ওখানে হস্তক্ষেপ করতে খুব একটা যাবে না, কারণ ইলেকশনের ভয়টা না থাকলে ওই ভয়টা কেটে যাবে। আর এমপি সাহেবরা ওখানে যে টাকাটা পান সেটা তারা অনেক ক্ষেত্রে অনেক এমপি করে কি, এটা তার সুবিধা মতো, কেউ জেলা পরিষদের সাথে করে কাজটা, কেউ পঞ্চায়েত সমিতির সাথে করে, কেউ সরাসরি ভিলেজ পঞ্চায়েতের সাথে করে। কারণ সে মনে করে আমার এটা ভোট ব্যাংক, আমি তাদের সাথে কাজ, ইউ আর ফ্রি টু ডু ইট। কনফ্লিক্ট আর যা হয় না। আমরা ওই রকম একটা সিস্টেমে যেতে পারি। আর সিটি কর্পোরেশনগুলোর ক্ষেত্রে আমরা ক্যালকাটা সিটি কর্পোরেশনের মডেলটা ফলো করতে পারি কিনা দেখা যায়। কারণ ক্যালকাটা সিটি কর্পোরেশনে এখন 144টা ওয়ার্ড আছে। 144টা ওয়ার্ডে প্রত্যেকটা পার্সন ভোট দেয় একটা ভোট শুধু তার ওয়ার্ড মেম্বারকে। ওয়ার্ডে আমাদের মতো রাজনৈতিকভাবে নির্বাচন হয়, তৃণমূল, কংগ্রেস, বিজেপি তারা নির্বাচন করে। এবার যারা মেজরিটি পেয়েছে তারা কেন্দ্রে অর্থাৎ ক্যালকাটা সিটি কর্পোরেশনে গভর্নমেন্ট ফর্ম করে, তাদের থেকে একজন মেয়র হন, ওই যে মেম্বারদের থেকে একজনকে মেয়র করেন। প্রত্যেক পার্টির লক্ষ্য থাকে আমার মেয়র, আমি যদি জিতি মেয়র কে হবে, ওইভাবে তারা নমিনেট করে। আমি যদি জিতি তাহলে বিভিন্ন কমিটির মেম্বার কে হবে, একটু আপগ্রেডেড লোকজন। তার মানে আপনি স্যার যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির সংস্কারটা, নির্বাচন পদ্ধতি এবং কাঠামোর দুইটা সংস্কার। তারপর আসবে কাজ এবং অর্থদানের ক্ষেত্রে আমরা কি করব, এগুলো হয়তো আরো ধীরে ধীরে এগুলো নিয়ে চিন্তা করা যাবে। এখন সরকার কাছে সময় আসছে টোটাল জিনিসটাকে রিভিউ করা। ইভেন আমাদের জেলা প্রশাসন, জেলাতে 43টা ডিপার্টমেন্ট আছে, উপজেলাতে 25টা ডিপার্টমেন্ট আছে। এখন এইগুলোর কাজকর্ম পর্যালোচনার সময় এসছে। এভাবে কি ডিপার্টমেন্টগুলো করেই যাবো, আমি টাকা দিয়েই যাব? পাহাড়ের উপরে আছে আমার মৎস্য অফিসার, আবার বনের মধ্যে মৎস্য অফিসার দিয়েছি, নদীর মধ্যে মৎস্য অফিসার দিয়েছি একজন, নদীবহুল এলাকাতে ওখানেও দিয়েছি একজন। তাহলে কিন্তু ইউটিলাইজেশন হচ্ছে না। আমার হয়তো কোনো একটা মিনিস্ট্রি 2টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আবার আরেকটা অনেকের নাই। তাহলে এইগুলোকে পর্যালোচনা করে লোকাল গভর্নমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দুইটাকে এক জায়গায় আনার একটা চিন্তা, পুরো পর্যালোচনা করে সংস্কারটা আনতে হবে। কাঠামোতে আনতে হবে, কাঠামোতে আনলে নির্বাচন পদ্ধতির সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এত আইন লাগবে না আমাদের, এখন যত আইন আছে এত আইনে একটা আইনে জেলা, উপজেলা, ইউনিয়ন 3টাই চলবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে এই সময় সংলাপের সঙ্গে নির্বাচন বিষয়ক এই আলোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সুন্দর থাকুন।